দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং আবার শিরোনামে। তবে এবার কোনো প্রাকৃতিক দুর্যোগ, নদীবাঁধ ভাঙন বা সুন্দরবন সংক্রান্ত কারণে নয়। এবার আলোচনার কেন্দ্রে একটা পুলিশি অভিযান, আর সেই অভিযানের পর উঠে আসা প্রশ্নগুলো শুধু একটা বাড়ি বা একজন অভিযুক্তকে ঘিরে নয়, বরং গোটা এলাকার রাজনৈতিক সামাজিক বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। পুলিশের দাবি, গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ দক্ষিণ দেবিসাবাদ এলাকায় একটা বাড়িতে অভিযান চালিয়ে একটা আগ্নেয়াস্ত্র, গুলি, বিপুল পরিমাণ সংখ্যক খালি কার্তুজ এবং অস্ত্রের অংশ এবং একটা ভারী এয়ারগান উদ্ধার করেছে। আরও চাঞ্চল্যকর বিষয় হলো, পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে অভিযুক্ত ব্যক্তি নাকি অস্ত্রের রক্ষণাবেক্ষণ এবং কার্তুজ রিফিলের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। যদি এই অভিযোগের সত্যতা শেষ পর্যন্ত প্রমাণিত হয়, তাহলে এটা নিছক একটা অস্ত্র উদ্ধারের ঘটনা নয়, বরং এটা বাংলার গ্রামীণ এলাকার বেআইনি অস্ত্রের সম্ভাব্য নেটওয়ার্ক নিয়ে নতুন করে বড় প্রশ্ন তুলে দেয়। সবচেয়ে বেশি আলোচনা এসেছে অভিযুক্তের পরিচয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে তিনি একজন স্থানীয় রাজনৈতিক নেতার ছেলে। আর এখানেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। কারণ বাংলার রাজনীতিতে গত এক দশকে বারবার একটা অভিযোগ উঠেছে। বিরোধীরা বারবার দাবি করেছে গ্রামাঞ্চলে রাজনৈতিক প্রভাব, স্থানীয় দাপট এবং বেআইনি অস্ত্রের সংস্কৃতি অনেক ক্ষেত্রে একে অপরের সঙ্গে জড়িয়ে গিয়েছে। যদিও শাসক দল বারবার সেই অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু বাস্তব প্রশ্ন হলো, একটা সাধারণ গ্রামীণ বাড়ি থেকে যদি একসঙ্গে বন্দুক, গুলি, 125টা খালি কার্তুজ এবং অস্ত্রের যন্ত্রাংশ উদ্ধার হয়, তাহলে সেই ঘটনাকে শুধুমাত্র বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দেওয়া যায় কি? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিষয়টা শুধু আইনি তদন্তের নয়, সামাজিক তদন্তেরও। কারণ কোনো এলাকায় অস্ত্রের চাহিদা না থাকলে অস্ত্রের সরবরাহও তৈরি হয় না। অর্থাৎ প্রশ্ন উঠছে, এই ধরনের অস্ত্র বা কার্তুজ কার জন্য প্রস্তুত করা হচ্ছিল, কারা ব্যবহার করত, কোথায় যেত এই সামগ্রী? শুধুই কি শখের বশে এগুলো রাখা ছিল, নাকি এর পেছনে আরও বড় কোনো নেটওয়ার্ক কাজ করছিল? এই প্রশ্নগুলোর উত্তর এখনও তদন্ত সাপেক্ষে। তবে ঘটনাটা এমন সময় সামনে এসেছে যখন পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা নিয়ে রাজনৈতিক চর্চা নতুন নয়। প্রতিটা বড় নির্বাচনের আগে এবং পরে অস্ত্র উদ্ধার, বোমা উদ্ধার, বেআইনি মজুত, রাজনৈতিক সংঘর্ষ, এই শব্দগুলো বারবার শিরোনামে এসেছে। রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করেছে। কেউ বলেছে শাসক দলের আশ্রয়ে অস্ত্রের সংস্কৃতি বেড়েছে, কেউ বলেছে বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্যে বিষয়টাকে বাড়িয়ে দেখাচ্ছে। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন অনেক সহজ। যদি সত্যি একটা বাড়ি থেকে এত পরিমাণ কার্তুজের খোল উদ্ধার হয়, তাহলে এতদিন প্রশাসনের নজরে এলো না কেন? আরও বড় প্রশ্ন হলো, কার্তুজের খোলের সংখ্যা 125। এই সংখ্যা নিছক কৌতূহলের বিষয় নয়। কারণ একটা বা দুটো খালি কার্তুজ পাওয়া আর শতাধিক খালি কার্তুজ পাওয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। এটা স্বাভাবিকভাবেই তদন্তকারীদের সামনে নতুন প্রশ্ন তুলে দেয়। অস্ত্রের যন্ত্রাংশ উদ্ধার হবার বিষয়টাও কম গুরুত্বপূর্ণ নয়, কারণ সেগুলো মানেই সম্ভাব্য মেরামতি, পরিবর্তন বা পুনর্গঠনের সম্ভাবনা। পুলিশের দাবি অনুযায়ী যদি সত্যিই কার্তুজ রিলিফের কাজ করে থাকে, তাহলে সেটা অত্যন্ত গুরুতর বিষয়। কারণ কার্তুজ রিফিল কোনো সাধারণ কাজ নয়। এর জন্য নির্দিষ্ট প্রযুক্তিগত জ্ঞান, সরঞ্জাম এবং উপকরণের প্রয়োজন হয়। ফলে তদন্তের পরিধি শুধু একজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। অনেকেই মনে করছেন তদন্তকারীরা খতিয়ে দেখবেন এই সামগ্রী কোথা থেকে এসেছে, কারা যোগাযোগ রাখত, আর কোনো ব্যক্তি বা গোষ্ঠী এর সঙ্গে যুক্ত কিনা। রাজনৈতিক দিক থেকেও ঘটনাটা অত্যন্ত স্পর্শকাতর, কারণ অভিযুক্তের পরিবারের রাজনৈতিক পরিচয় সামনে আসার পর বিরোধীরা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলতে শুরু করবে। বাংলার রাজনীতিতে একটা বিষয় বহুদিন ধরেই দেখা যায়, কোনো অভিযুক্ত যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হন, তাহলে অপরাধের তদন্তের পাশাপাশি রাজনৈতিক লড়াইও শুরু হয়ে যায়। ফলে আসল তদন্ত অনেক সময় রাজনৈতিক বাকযুদ্ধে চাপা পড়ে যায়। এক্ষেত্রেও সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু গণতন্ত্রের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তদন্ত যেন তথ্য এবং প্রমাণের ভিত্তিতে এগোয়। কারো রাজনৈতিক পরিচয় তাকে অপরাধী প্রমাণ করে না, আবার রাজনৈতিক পরিচয় কাউকে আইনের ঊর্ধ্বেও রাখে না। সুতরাং তদন্তে যদি কোনো বেআইনি কাজের প্রমাণ মেলে, তাহলে আইন তার নিজস্ব পথে চলবে। তবে এই ঘটনা আরও একটা বড় বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। গ্রামীণ বাংলায় এখনো বেআইনি অস্ত্রের প্রবাহ পুরোপুরি বন্ধ করা যায়নি। প্রতিবার নির্বাচন এলে অস্ত্র উদ্ধারের খবর সামনে আসে। নির্বাচন শেষ হলেও মাঝে মাঝে সেই একই ধরনের খবর প্রকাশ্যে আসে। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এত অস্ত্র আসে কোথা থেকে, কারা সরবরাহ করে, কিভাবে প্রশাসনের চোখ এড়িয়ে এই নেটওয়ার্কটিকে থাকে?
আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার পুলিশ ক্যানিং এর হাটপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের ডেভিসাবাদ গ্রামে সেখানে আফতার হোসেন নামে এক তৃণমূল নেতার ছেলের বাড়িতে হানা দেয় এবং সেখানে হানা দিয়ে কার্যত আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার করে। সেখান থেকে দুটি আগ্নেয়াস্ত্র, একটি তাজা কার্তুজ যেমন উদ্ধার হয়েছে, তেমনি 125টি উদ্ধার হয়েছে খালি কার্তুজ। যেমনটা পুলিশ জানাচ্ছে প্রাথমিক তদন্তে যে এই আফতার হোসেন সে আগ্নেয়াস্ত্র সারাইয়ের কাজ করতো, পাশাপাশি আগ্নেয়াস্ত্র তৈরি করতো বলেও কিন্তু পুলিশ জানতে পারছে। এমনকি যে কার্তুজ, যেগুলো খালি কার্তুজ, সেই কার্তুজ রিফিলিং এর কাজও এই আফতার করতো। যদিও পুলিশ কাউকে এই ঘটনায় গ্রেপ্তার করতে পারেনি। আফতারের বাবা সাজ্জাদ হোসেন সে এলাকার তৃণমূল নেতা বলে পরিচিত। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে এই আফতার অস্ত্র কারবারের সাথে জড়িত এবং অস্ত্র সারাই, অস্ত্র কেনাবেচা, এই সমস্ত কাজ সে করে থাকে। আর সেই খবর পেয়েই কার্যত ক্যানিং থানার পুলিশ সোমবার রাতে তল্লাশি অভিযান চালায় ক্যানিং এর হাটপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের ডেভিসাবাদ গ্রামে। আর সেখানে তল্লাশি অভিযান চালিয়েই এই বিপুল পরিমাণ বন্দুক এবং গুলির সরঞ্জাম পুলিশ উদ্ধার করেছে। যদিও আফতারকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। আফতার ঘটনার আগেই অর্থাৎ পুলিশ আসার খবর পেয়েই কার্যত সে বাড়ি থেকে পালিয়ে যায়। গোটা ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। সরকারের পালা পরিবর্তনের পর থেকেই বিভিন্ন জায়গায় বেআইনি আগ্নেয়াস্ত্র কোথায় রয়েছে সেই বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের কাজ শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে এসটিএফ। পাশাপাশি প্রত্যেক দিনই কোনো না কোনো থানার পুলিশের তরফ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের যে অভিযান সেটা কার্যত চালু রয়েছে। আর সেই আগ্নেয়াস্ত্র উদ্ধারের তালিকায় এবার নতুন সংযোজন দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার অন্তর্গত হাটপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের ডেভিসাবাদ গ্রামে। সেখানে এক তৃণমূল নেতার বাড়িতে পুলিশ তল্লাশি অভিযান চালায়। আর সেই তল্লাশি অভিযান চালিয়েই কার্যত পুলিশ এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। একদিকে যেমন একটি ছোট বন্দুক অর্থাৎ দেশি রিভলভার উদ্ধার করা হয়েছে, পাশাপাশি একটি বড় ভারী এয়ারগানও পুলিশ উদ্ধার করেছে। অন্যদিকে 125 রাউন্ড সেখানে খালি কার্তুজ উদ্ধার করেছে, যেটা কিনা 12mm সাইজের কার্তুজ, এবং এই কার্তুজ রিফিল করতো এই আফতার, এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি বন্দুক মেরামতির যাবতীয় সরঞ্জাম, বন্দুক তৈরির যাবতীয় সরঞ্জাম, সেগুলোও কিন্তু উদ্ধার করা হয়েছে এই আফতারের বাড়ি থেকে। আফতার কার্যত সাজ্জাদ হোসেন যিনি তৃণমূল নেতা রয়েছেন, তার ছেলেই আফতার, এবং এই আফতারের বাড়ি থেকেই কার্যত এই আগ্নেয়াস্ত্র সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে জানাচ্ছে এই আফতার আগ্নেয়াস্ত্র তৈরি, আগ্নেয়াস্ত্র মেরামতির কাজে সে জড়িত, এবং তেমনটাই গোপন সূত্রে পুলিশ খবর পায় এবং সেই খবর পেয়ে পুলিশ কার্যত তল্লাশি অভিযান চালায় এই হাটপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের ডেভিসাবাদ গ্রামে আফতার হোসেনের বাড়িতে। এবং সেইখানে তল্লাশি অভিযান চালিয়ে এই প্রচুর যে বেআইনি যে বন্দুকের সামগ্রী সেগুলো উদ্ধার করেছে। এবং সেই উদ্ধারের পর পুলিশ কিন্তু এই ঘটনায় আরো কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তল্লাশি চালাচ্ছে। পাশাপাশি মূল অভিযুক্ত যে আফতার, সে পালিয়ে গিয়েছে, তবে তার খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে বিভিন্ন প্রান্তে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।